৯৯% মুসলিমের এই দেশে একজনও মুসলিম স্কলার এই কমিটির ভিতরে অন্তর্ভুক্ত করা হয়নি। নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়গুলো পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে। রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে বিরোধিতার পর এবার আদালতে গড়ালো নারী সংস্কার কমিশনের সুপারিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক দাবি করে কয়েকটি সুপারিশ নিয়ে হাইকোর্টে রিট হয়েছে। তারা বলেছে যারা ধর্ম মানে না তাদের জন্য এরকম একটি সেকুলার আইন তারা তৈরি করতে চায়। নারী বিষয়ক সংস্কারের আড়ালে ডি-ইসলামাইজেশনের চক্রান্ত। নারীদের প্রতি কথিত বৈষম্য দূরীকরণে ইন্টারিম সরকারের কাছে সংস্কার প্রস্তাব পেশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন, যেখানে 15টি বিষয়ে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। এদিকে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও তাগিদ দিয়েছেন। এই সংস্কার প্রস্তাবের মূল বিষয় মূলত সংবিধানের 28 নম্বর অনুচ্ছেদকে কেন্দ্র করে, যেখানে বলা হয়েছে সংবিধানের 28 অনুচ্ছেদে নারী এবং পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান, বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হয়। এই আইনগুলোর কারণে নাকি পুরুষ এবং নারীর মধ্যে অসমতা তৈরি হয়েছে, যা সামাজিকভাবে পিছিয়ে পড়ার কারণ। পরিবার পরিচালনায় অভিভাবকত্ব সম্পর্কিত আইনেও সীমাবদ্ধতা আছে বলে উল্লেখ করা হয়েছে। মূলত ইসলাম ধর্মের বিধান অনুযায়ী সংবিধানের 28 অনুচ্ছেদে যে আইনগুলো প্রণয়ন করা হয়েছে সেগুলো নারীদের জন্য বৈষম্যমূলক বলে চিহ্নিত করেছে কমিশন। এই বিষয়ে আরও সহজ এবং স্পষ্ট কথা হলো, আল্লাহ তাআলা মুসলিম নারী এবং পুরুষের জন্য যে বিধানগুলো চূড়ান্ত করে দিয়েছেন, নারী অধিকার কমিশন সেই বিধানগুলোকে খোলামেলাভাবে অসম্পূর্ণ, সামাজিকভাবে পিছিয়ে পড়ার কারণ এবং বৈষম্যমূলক হিসেবে তুলে ধরেছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নারী বিষয়ক সংস্কার কমিশনের নামে এদেশে মুসলিম নারীদের ধর্মের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এটি একটি নগ্ন ষড়যন্ত্র, খুবই জঘন্য একটি কাজ। এর মাধ্যমে অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটি আদর্শিক দ্বন্দ্বের সম্মুখীন করা হচ্ছে মুসলিম নারীদের। প্রশ্ন হলো, এভাবে আমাদের মুসলিম জনসমাজকে সংস্কারের নামে ধর্মের মুখোমুখি করার অধিকার তাদেরকে কে দিল? আমাদের অধীনস্থ নারীদের অভিভাবক কে হবে? তাদের বিয়ে, পারিবারিক জীবন সংক্রান্ত আইন কি হবে? তাদের ভরণ পোষণের নীতিমালা কেমন হবে? এসব বিষয়ে আমাদের জন্য বিধান 1400 বছর পূর্বেই চূড়ান্ত করা হয়েছে। না, কোনো মানুষ বা আদালতের পক্ষ থেকে নয়, বরং আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা তা চূড়ান্ত করে দিয়েছেন, যেগুলো পৃথিবীর স্থায়িত্বকাল পর্যন্ত অপরিবর্তনীয় থাকবে। তাহলে এইসব বিষয়ে কথিত নারী অধিকার কমিশন সুপারিশ পেশ করার কে? ইন্টারিম গভর্নমেন্ট সেই সুপারিশ বাস্তবায়নে তাগিদ দেয় কিসের ভিত্তিতে? একবার চিন্তা করে দেখুন, আমাদের স্ত্রী কন্যা, আমাদের মা বোন যখন ইসলামী বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে, নিজেদেরকে পবিত্র রাখতে দ্বিধাহীনভাবে সম্মত, সেখানে একটি ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা কোন অথরিটিতে বিধান পরিবর্তনের প্রশ্রয় দিচ্ছে? এটা তো সরাসরি এই সিস্টেমের কথিত ব্যক্তি স্বাধীনতার সাথেই সাংঘর্ষিক। এই সুপারিশ পশ্চিমা প্রভুদের অসভ্য অশালীন সোশ্যাল কালচারের প্রেসক্রিপশন ছাড়া আর কিছুই নয়। এই সুপারিশ একটি গভীর ষড়যন্ত্রের নীল নকশা। এটি হচ্ছে সুনির্দিষ্টভাবে দেশের মুসলিম জনগোষ্ঠীকে একটি আদর্শিক দ্বন্দ্বের মুখোমুখি দাঁড় করানোর ঘৃণ্য চক্রান্ত। প্রতিবেদনের 3.2.1.3.3 পরিচ্ছেদে যৌনকর্মীদের আইনি সুরক্ষা নিশ্চয়তা প্রদান সংক্রান্ত প্রস্তাব পেশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা যাবে না এবং শ্রম আইনে এই নিকৃষ্ট কাজকে পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে। প্রতিবেদনের 3.2.2.1.1 পরিচ্ছেদে ধর্ষণ আইন সংক্রান্ত সুপারিশে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে অন্তর্ভুক্ত করে আইন সংশোধন করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এর মাধ্যমে কথিত নারীবাদীদের বিশেষ টার্ম বৈবাহিক ধর্ষণকে প্রতিষ্ঠিত করার পায়তারা চলছে। কোনো নারী চাইলেই এই আইনের অধীনে খোদ স্বামীর ব্যাপারেও ধর্ষণের অভিযোগ করতে পারবে। হাজবেন্ডের নামে এখন কিন্তু আমরা ম্যারিটাল রেপের মামলা করব, অন্যদিকে পতিতালয়টিকে আপনি লিগ্যাল করে দিলেন। অথচ বিবাহ পরবর্তী যৌন সম্পর্ক একান্তই স্বামী স্ত্রীর গোপন বিষয়। কথিত এই কমিশন মূলত নারী সংস্কারের নাম করে লজ্জাশীলা মুসলিম নারীদের এমন স্পর্শকাতর গোপন বিষয়কে আইনের কাঠগড়ায় আনতে চাচ্ছে। এটা নিঃসন্দেহে মুসলিম নারী পুরুষদের মর্যাদা এবং সম্মানের উপর চূড়ান্ত আঘাত। এই দুই প্রস্তাবনাকে সামনে রাখলে আমরা দেখতে পাই, এর মাধ্যমে বিয়েকে কথিত বৈবাহিক ধর্ষণ আইনে বাধাগ্রস্ত করা হবে আর বেশ্যাবৃত্তিকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করা হবে। মুসলিম নারী পুরুষের বৈবাহিক সম্পর্ক বৈবাহিক ধর্ষণ আইনে বিপর্যস্ত হতে থাকবে। অপরদিকে বাজারের পতিতারা পেশার স্বীকৃতি নিয়ে নষ্টামি করে বেড়াবে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কিসের ভিত্তিতে, কাদের স্বার্থে এই প্রস্তাবনা? আসুন একটি ঘটনা জেনে নেওয়া যাক। গত শনিবার রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে বয়স্ক একজনের আপত্তি থেকে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে মুহূর্তেই মব তৈরি হয়। পরে ওই দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে মোহাম্মদপুর থানায় প্রায় 4 ঘণ্টা ধরে দুই পক্ষের দেন দরবারে আপোষের পর তাদেরকে পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়।
এই প্রসঙ্গ টেনে মহিলা পরিষদের সভাপতি বলেন, এটা তো সহিংসতা হলো একটা। এরকম সহিংসতা প্রতিরোধের জন্য আমাদের আইন থাকতে হবে। নারীর স্বার্থ রক্ষা আইন আছে, আইনগুলো বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রকে দায়িত্ব দিতে হবে, নারীকে তার দাবি তুলতে হবে। কি অদ্ভুত ব্যাপার! মুসলিম নারীদের জন্য নির্ধারিত আইনকে পরিবর্তন করতে চাচ্ছে প্রকাশ্যে ধূমপান করা আর বেশ্যাবৃত্তির বৈধতা চাওয়া কিছু নারীর অসামাজিক ঘটনাকে কেন্দ্র করে। তারা এমন একটি ঘটনাকে কেস স্টাডি হিসেবে সামনে এনেছে যা তাদের সততা এবং ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে। অথচ নারীদের উপরে পুলিশের নির্দয় প্রহার, জলকামান থেকে পানি ছুঁড়ে মাটিতে বাচ্চা সহ ফেলে দেওয়া, এসব তাদের নজরে আসে না। আমরা দেখতে পাচ্ছি এই সংস্কার প্রস্তাব ভারতের ওয়াকফ বিলের চেয়েও ধ্বংসাত্মক। ওয়াকফ বিল করা হয়েছে ভূমিহীন করার জন্য, কিন্তু এই সংস্কার তো আমাদের ইমান ধ্বংসের পায়তারা ছাড়া আর কিছুই নয়। এর মাধ্যমে একটি সিস্টেমেটিক ডি ইসলামাইজেশনের বার্তা দেওয়া হচ্ছে বাংলাদেশের মুসলিমদের। এটি শেষ নয়, বরং এটি একটি গ্রাউন্ড সার্ভে, যেখানে মুসলিমদের প্রতিক্রিয়া পর্যালোচনা করা হবে। আমাদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে তাদের নেক্সট মুভ আসবে, এবং এভাবে একটার পর একটা আসতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের ষড়যন্ত্র বাস্তবায়নে সফল হয়। এগুলো মোকাবেলার জন্য কেবল লাইক শেয়ার যথেষ্ট নয়, বরং তিতুমিরের বাঁশের কেল্লার মতো নিজের অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলতে হবে। এখন সরকার, সমন্বয়ক বা উপদেষ্টার দিকে চেয়ে থাকার আর কোনো সুযোগ নেই। যত দ্রুত সম্ভব নিজেরা সংগঠিত হওয়ার বাইরে আর কোনো অপশন নেই। এখন সামনে আগানোই সমস্যার সমাধান। এখন প্রতিরোধ গড়ে তোলাই অস্তিত্বের লড়াই। এই লড়াইয়ে একটু পিছিয়ে গেলেই ছিটকে পড়তে হবে বহুদূর।